হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেভেজ 420 আজকে আমরা একটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি এবং এখানে একটা কথা বলতেই হচ্ছে, আমি আমার লাইফে এইরকম রিয়েলিস্টিক রাজনৈতিক সিনেমা এক্সপ্লেন করিনি। বিশ্বাস করো, এই সিনেমার কাহিনী এতটাই বাস্তবমুখী যে তুমি সিনেমা দেখার পরে বলবে যে আলামিন ভাই এটা কি সিনেমা আনছেন। তো যাই হোক, সিনেমাটার নাম হচ্ছে দ্য ডেভিলস ডিল, মানে শয়তানের ডিল, এবং এই সিনেমাটা রিলিজ পেয়েছিল 2023 সালে দক্ষিণ কোরিয়াতে। সিনেমাটার IMDb রেট হচ্ছে 10-এ 6.2। তো বাড়তি কোনো কথা না বলে চলো এই পলিটিক্যাল ক্রাইম থ্রিলার সিনেমাটি সম্পর্কে আমরা জেনে আসি। তবে তার আগে ছোট্ট একটা ব্রেক রয়েছে, ব্রেকটা শেষ করে আমরা মূল ভিডিওতে যাচ্ছি। তবে তুমি চাইলে ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো, কোনো সমস্যা নেই। ডিসক্রিপশন থেকে রোশনে ক্লিক করে ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো এই গল্পটা হচ্ছে আজ থেকে প্রায় 33 বছর আগের, মানে 1992 সালের। আর এরপর আমাদের এই গল্পের অন্যতম প্রধান চরিত্র জিমিকে দেখানো হয়, যে গত 20 বছর ধরে একবারে তৃণমূল থেকে, মানে মাঠকর্মী থেকে রাজনীতিতে রয়েছে এবং সে আস্তে আস্তে এখন অনেক উপরে চলে এসেছে এবং সে খুবই ভদ্র মানুষ, ভালো মানুষ, এবং বর্তমানে ডেমোক্রেটিক পার্টি থেকে সে নির্বাচনের জন্য নিশ্চিত এমপির টিকিট পেতে চলেছে, MLA এর টিকিট পেতে চলেছে। আর তাই নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে। এবং ওই সময়ে কোরিয়ার বুসান কিন্তু এত উন্নত শহর ছিল না। তো দক্ষিণ কোরিয়ান সরকার বুসান শহরকে একটা আন্তর্জাতিক শহর হিসেবে গড়ে তুলতে চায়, আর তাই ওই শহরের রিডেভেলপমেন্ট চলছে। আর জিমি ওই বুসান শহরের উন্ডাই নামের মনে করে একটা উপজেলা রয়েছে, সেখান থেকে MP পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। এখন শুধুমাত্র তার দল যদি সবুজ সংকেত দেয় বা টিকিট দেয়, সে মনে করে যে MP হয়ে যাবে। তো এই জন্য জিমি বেশ উৎসাহে রয়েছে। তবে তার স্ত্রী রিমি খুব চিন্তিত, কারণ সে নির্বাচনের টিকিট পেতে বা লোকজন হাত করতে অনেক ঋণ নিয়েছে। মানে বুঝতেই পারছো, নির্বাচন করতে গেলে তো অনেক লোককে নাচাতে হয়, আনতে হয়। তবে জিমি ভেবেছে একবার যদি সে MLA হয় তাহলে তার ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যাবে। তবে এখানে একটা বিষয় লক্ষ্য, জিমি এতদিন যখন নিচু পদে ছিল তখন সে অনেক ভালো লোকই ছিল, কিন্তু এখন জনপ্রিয়তা পেয়ে, সততার জন্য জনপ্রিয়তা পেয়ে যখন ওপর লেভেলে চলে এসেছে, ওর ভেতরেও লোভ আসা শুরু করেছে, আমি MP হব, তারপর পুরো দুনিয়া আমার হাতে। তো জিমি তার নির্বাচনী এলাকা অর্থাৎ নির্বাচন মাঠে গিয়ে অত্যন্ত উৎসাহের সাথে বক্তৃতা দেয় এবং এর সাথে সেই এলাকাকে পুনর্নির্মাণের দায়িত্ব সম্পূর্ণ নিয়ে নেয়। সে বলে এলাকার মানুষ সবাই ভালো ভালো চাকরি পাবে, নতুন নতুন কোম্পানি আসবে, ঘর পাবে, আর এর জন্য তাকে জাস্ট ভোট দিতে হবে। আবার এইদিকে দেখানো হয় বুসান শহরেরই কোন একটা জায়গায় ডেমোক্রেটিক পার্টির দলীয় যে মন্ত্রীরা রয়েছে তাদের সভা অনুষ্ঠিত হয়, মানে জিমির দলের যে হাই কমান্ড রয়েছে তাদের একটা গোপন মিটিং চলছে। আর এই নির্বাচনের জন্য মিনিমাম 500 কোটি টাকা খরচ হবে, কিন্তু এত বড় তহবিল তারা কিভাবে সংগ্রহ করবে? আর যদি এই ডেমোক্রেটিক দল এই নির্বাচনে হেরে যায়, তাহলে এই ডেমোক্রেটিক দলের আর অস্তিত্ব থাকবে না, কারণ গতবারও তারা হেরেছিল। আর তাই নির্বাচনে লড়াই করার জন্য, জনগণকে বোঝানোর জন্য একটাই কার্ড রয়েছে তাদের কাছে, সেটা হচ্ছে বুসান শহরের নগর উন্নয়ন প্ল্যান। মানে বুসান শহরে যে এতখানি একটা উন্নতি হবে সরকার থেকে প্ল্যান নেওয়া হয়েছে গত সরকার থেকে, এই প্ল্যানটাকেই তারা কার্ড হিসেবে ইউজ করছে। তো তাদের যে প্ল্যান সেটা হচ্ছে এই শহরে যেহেতু হিউজ পরিমাণ ইনভেস্ট হবে, তো এই জন্য এই শহরের যে ধনী ধনী লোকগুলো রয়েছে তাদেরকে যদি ধরা যায় যে আমরা যদি ক্ষমতায় আসি আপনাকে এই ব্যবস্থা করে দেবো, ওই ব্যবস্থা করে দেবো, যেমন এই শহরে একটা সমুদ্র বন্দর হবে, একটা EPZ বা ব্যবসায়ী কেন্দ্র হবে, পাবলিক পার্ক হবে, এরকম অনেক বড় বড় মেগা প্রজেক্ট হবে। তো এই জন্য তারা এই সব প্রজেক্টের প্রলোভন দেখিয়ে যে কোনো ধনীদের কাছ থেকে টাকা নিতে পারবে, যে শহর উন্নয়ন হবে, আমাদের যদি টাকা দেন, আমরা যদি নির্বাচনে আসি, আপনি ইচ্ছা মতো ব্যবসা করতে পারবেন। আর এরপর আমাদের শুনটাই নামে একজনকে দেখানো হয়, সে খুবই ধনী একজন ব্রোকার এবং ল্যান্ড ডেভেলপার, মানে সে কম দামে জমি কিনে তারপর মনে করে জমি বেশি দামে বিক্রি করে এবং অনেক অনেক টাকা তার। এছাড়াও পুরো রাজনীতি সে নিয়ন্ত্রণ করে। তবে শুনটাই ওই বন্দর আর পার্ক ছাড়া বাকি যে ভূমি উন্নয়নগুলো রয়েছে সেগুলোর মধ্যে সে খুব আগ্রহী, মানে যেগুলো লাভজনক হবে। মানে বুঝতেই পারছো, ধরো এই গ্রামে সরকারি বিশাল বড় একটা প্রজেক্ট আসবে, তো আমি করলাম কি, আগে এই গ্রামের যত জমি রয়েছে কম দামে কিনে নিলাম, তারপরে সরকারি প্রজেক্ট যখন আসবে আমার জমির দাম কিন্তু অনেক বেড়ে যাবে এবং তারপর সেখানে আমি মার্কেট, পার্ক যাইছে তাই
তাই করতে পারবো, কোটি কোটি টাকার একটা ব্যাপার খেলা। তো যদিও গত সরকারের প্ল্যান ছিল হচ্ছে পোর্ট করা, পার্ক করা এবং ইপিজেড তৈরি করা, কিন্তু সুনটাই তার নিজের লাভের জন্য একটা ল্যান্ড ডেভেলপমেন্ট প্ল্যান মন্ত্রীদের সামনে রাখে। তো এই জন্য এই প্রজেক্টে সবাই অনীহা প্রকাশ করে, কিন্তু এখানে লাভ হবে তো সুনতাইয়ের, আর তাছাড়া আবার ওই মন্ত্রী বা যারা নির্বাচন করবে তাদের কাছে টাকার অভাব, তো এই জন্য তারা রাজি হয়ে যায়। আর তারপর সুনতাই আরো একটা শর্ত দেয় মন্ত্রীদের সামনে, আর সেটা হচ্ছে জিমির প্রার্থিতা বাতিল করে তার পছন্দের একজনকে ডেমোক্রেটিক দল থেকে নমিনেশন দিতে হবে। মানে বুঝতেই পারছো জিমি সারা জীবন খেটে এসেছে, ও নাই, বাতিল হয়ে গেল। আর এরপর দেখা যায় একটা অনুষ্ঠানে সকল দুর্নীতিবাজ একত্র হয়েছে। এখানে চিফ প্রসিকিউটর পার্ক রয়েছে। চিফ প্রসিকিউটর ব্যাপারটা আমি কিভাবে বোঝাবো, ধরো ওই শহরের পুরো মনে করো যে এসপির মতো একটা ব্যাপার। এছাড়াও ডেভেলপমেন্ট চিফ অফিসার মুনও রয়েছে, সে মনে করো যে উন্নয়ন মন্ত্রী বা এরকম একটা কিছু। তো মুন এখানে পার্কে জানায় যে সরকার কোন এলাকাতে ডেভেলপমেন্টের প্ল্যানিং করছে, আর এটা বলার কারণ হচ্ছে যাতে ওই এলাকার ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নিয়ে অনেক বেশি টাকা হাতিয়ে নেওয়া যায় এবং আশেপাশের জমি আগে কিনে রাখা যায়। মানে সরকার একটা হসপিটাল করবে, আমি জমি সব কিনে রাখলাম, সরকারকে আমি তারপর দামে বিক্রি করলাম, আর পাশের জমি তোমার দামে হবেই। কিন্তু এখানে আবার একটা সমস্যা রয়েছে, সাধারণ জনগণ আবার জিমিকে সমর্থন করছে, কারণ জিমি অনেক ভালো মানুষ আর জিমির সাথে ওদের ভালো সম্পর্ক আগে থেকেই। আর ওরা জানে জিমি টিকিট পাবে, মানে গোপনে যে গত রাতে ওটা হয়ে গিয়েছে ওরা তারা জানে না। তো এই জন্য তারা জিমিকে খুব মনে করে যে উৎসাহ দিচ্ছে এবং ওর সুযোগের সদ্ব্যবহার করবে। জিমিও তার জয় চোখের সামনে দেখতে পায়, কিন্তু জিমি যখন বাড়ি পৌঁছায় সে দেখতে পায় পিল্ডো নামের একটা সন্ত্রাসী তার গুন্ডা বাহিনী নিয়ে ইতিমধ্যে বাসায় চলে এসেছে এবং মারছে ধরে ওদের পরিবারকে। অ্যাকচুয়ালি হয়েছে কি, জিমি পিল্ডোর কাছ থেকে অনেক টাকা লোন নিয়েছিল এই যে জনসমর্থনের জন্য, নির্বাচনে খরচ করার জন্য। তো পিল্ডো সেই টাকা নিতে এসেছে। বাট জিমি তখন বলে, তোমাকে তো নির্বাচনে জেতার পর আমি টাকাটা ফেরত দিতে চেয়েছিলাম, এখন কেন এসেছো? নির্বাচনে জেতার পরে আমি তোমাকে সব টাকা দিয়ে দেবো। বাট পিল্ডো তখন জানায়, তোর দল তো তোকে নমিনেশন দেয়নি, অন্য একজনকে নমিনেশন দিয়েছে, তুই নির্বাচনের কথা ভুলে যা, আমার টাকা ফেরত দে। তো এই কথা শুনে জিমি অবাক হয়ে যায়। আর পরের দিন সকালে জিমি করে কি, সুনটাইয়ের কাছে যায়, কারণ জানে সেই পেছন থেকে চালটা খেটেছে, মানে এই ব্যবসায়ী প্লাস পলিটিশিয়ান, মানে আমি কি বলবো বুঝতে পারছো, বাংলাদেশে এরকম অনেক বড় বড় কোম্পানি রয়েছে রাজনীতি নিয়ন্ত্রণ করে, বুঝতে পারছো। তো সে তাকে জিজ্ঞাসা করে, আমার নাম কেন প্রত্যাহার করলেন? তো তখন সুনটাই বলে, দেখো তোমার পার্টির টাকার প্রয়োজন, আর আমার ওই জায়গাতে আমার নিজস্ব লোকের প্রয়োজন, আর এইটাই রাজনীতি। বাট জিমি তখন রেগে সুনটাইকে বলে, আপনি টাকার সাহায্যে পার্টিকে নাচাচ্ছেন। বাট সুনটাই তখন বলে, দেখো পার্টি ছাড়া তোমার কোনো ক্ষমতা নেই, আর আমার টাকা ছাড়া তোমার পার্টিরও ক্ষমতা নেই। তো তুমি তোমার স্বপ্ন ভুলে গিয়ে আমি যাকে টিকিট দিয়েছি তার প্রচারণে অংশ নাও তোমার দল থেকে। বাট এই কথা শুনে জিমি বলে, এখন আমি আপনাকে আমার সাহস দেখাবো, আমার ক্ষমতা দেখাবো। তো এরপর জিমি অনেক রেগে যায়, আর সে নগর উন্নয়ন কর্মকর্তা মুনকে টাকা দিয়ে ভূষণ উন্নয়নের প্রস্তাবিত প্রকল্প ফাইল নেয় এবং নির্বাচনী জয়ের পরে, মানে মনে করো যে এমপি হওয়ার পরে ওর চাকরিরও পদোন্নতি করবে এই প্রতিশ্রুতিও দেয়। আর তারপর সে সোজা যায় হচ্ছে পিল্ডোর সামনে, আর সে পিল্ডোকে বলে, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব, কারণ আমার এলাকার সকল জনগণ আমাকে চায় এবং জেতার সম্ভাবনা প্রায় 70%। কিন্তু এই নির্বাচনী খরচের জন্য আমার $1 মিলিয়ন দরকার, আর নির্বাচনে জয় লাভের পরে আমি তোমাকে $10 মিলিয়ন পরিশোধ করব। আর তারপর জিমি পিল্ডোকে করে কি, সেই সরকারের প্রকল্প ফাইলটা দেখায় এবং বলে, দেখে এই প্রকল্প ফাইলটি কমপক্ষে $1 বিলিয়ন, মানে প্রায় 13,000 কোটি টাকার উন্নয়ন হবে এখানে, এবং এই উন্নয়নে অবশ্যই সরকার আমার সাথেই কাজ করবে। তো চিন্তা করে এই প্রকল্প থেকে তুমি আমি কত টাকা আয় করতে পারবো, আর আমি যদি এখানে এমপি হই তুমি হবে হচ্ছে আমার ডান হাত। তো পিল্ডো এই কথা শুনে খুশি হয়ে যায়, আর ও তো জানতো ওর জনপ্রিয়তা রয়েছে জিমির আর কি। তো পিল্ডো তখন জিমির নির্বাচনী প্রচারণার জন্য $2 মিলিয়ন, মানে $1 মিলিয়ন চেয়েছিল, $2 মিলিয়ন ব্যবস্থা করার দায়িত্ব নেয়। আর এই জন্য যাই হচ্ছে তারা জ্যাঙ্গো নামের একটা ব্যক্তির কাছে, আর সে জিমিকে অর্থায়নে সহযোগিতা করবে। তো পিল্ডো জ্যাঙ্গোকে বলে, দেখো ওইখানে যে একটা বস্তি এলাকা রয়েছে, ওই জায়গাটা কিন্তু ভবিষ্যতে সোনা প্রমাণিত হবে এবং সরকার ওখানে হাজার হাজার কোটি টাকা খরচ করবে। তো ওইখানের যত কম দামি জমি রয়েছে, আমরা পুরো চক যদি কিনতে পারি, ওই বস্তু যদি কিনতে পারি, আমাদের জমির দাম কিন্তু অনেক বেড়ে যাবে এবং এছাড়া আমরা অনেক মনে করো চুক্তি নিতে পারবো, মানে কন্ট্রাক্টর নিতে পারবো। আর এই সব হবে হচ্ছে যদি আমাদের জিমি এমপি হয়। তো এই কথা শুনে জ্যাঙ্গো জিমিকে অর্থায়ন করতে রাজি হয়, আর তারা তিনজন তাদের এই জুটি বারে গিয়ে সেলিব্রেটও করে। তো যাই হোক, এরপর জিমি নির্বাচনের প্রচারণা শুরু হয়, আর জিমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যাপক উৎসাহ নিয়ে বক্তৃতা দেয় এবং সমাবেশ শুরু করে এবং ইনভেলপে টাকা ভরে ভোটারদের মধ্যেও বিতরণ করে। বুঝতেই পারছো জিমি অলরেডি কিন্তু করাপ্টেড হওয়া শুরু করেছে, মনে করো নির্বাচনের লোভে, এমএলএ হওয়ার লোভে, মানে বুঝতেই পারছো জিমি কিন্তু অলরেডি 2 নম্বরই করা শুরু করেছে, দুর্নীতি করা শুরু করেছে শুধুমাত্র ক্ষমতার লোভে, মানে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, এরপর একটা খবর প্রকাশিত হয় এবং সেখানে এক্সিট পোলের ভবিষ্যৎবাণীতে জানানো হয় যে এই নির্বাচনে জিমি শতভাগ জয়লাভ করবে। আর এর ফলে বুঝতেই পারছো ওর জনপ্রিয়তা আরো বেড়ে যায় এবং জিমি তার নির্বাচনী এলাকায় বাসিন্দাদের প্রতিশ্রুতি দেয় যে সে নির্বাচনে জয়লাভের সাথে সাথে প্রথমত হাই হুন্দায়ের যে বস্তি আছে সে জায়গা রিডেভেলপমেন্ট করবে এবং পুরো এলাকাকে একটা বিজনেস হাব বানিয়ে ফেলবে। আর এরপর সোনিয়া নামের একজন রিপোর্টার জিমির সাথে দেখা করতে আসে, আর সে জিমির ইন্টারভিউ নিতে চায়। তবে সোনিয়া এখানে জিমির প্রতি কোনো ভালো চিন্তা নিয়ে আসেনি, কারণ সোনিয়া জেনে গিয়েছে যে জিমি টাকা দিয়ে এই নির্বাচনে ভোট কিনে নিতে চাচ্ছে। তো জিমিকে যখন ওই রিপোর্টার জিজ্ঞাসা করে তখন জিমি উত্তর দেয়, দেখো রাজনীতিতে তো এগুলো করতেই হবে, কিন্তু রিপোর্টার বলে তবে এটা তো ডেমোক্রেটিক বহির্ভূত। আর এরপর সোনিয়া করে কি, তার অফিসে গিয়ে, নিউজ অফিসে গিয়ে জিমির বিরুদ্ধে একটা আর্টিকেল লিখে, কিন্তু ওদের যে চিফ এডিটর সেই রিপোর্ট পাবলিশ করবে না বলে জানিয়ে দেয়, কারণ জিমি ওই পত্রিকার চিফকেও
টাকা দিয়েছে যে আমার পক্ষে সাফাই গাবে। তো তখন সোনিয়া রেগে যায় এবং চিপকে বলে খারাপ মানুষদের ব্যাপারে যদি মিথ্যে কথা বলে তাদেরকে আমরা ভালো বানাই তাহলে আমাদের রিপোর্টার হয়ে কি লাভ। আর এদিকে দেখা যায় পেলডোর কিছু পোলাপাইন বিরোধী দলের পোস্টার নষ্ট করছে এবং বিরোধী দলের লোকদেরকে পিটাচ্ছে, মনে করে ডেমোক্রেটিক পার্টিদের। আর অন্যদিকে জ্যাঙ্গো ওই এলাকাতে প্রচুর বিনিয়োগ করে, কারণ নির্বাচনী অনুষ্ঠান হয়ে গেলেই সরকারের প্রজেক্ট এখানে হবে, দাম অনেক বেড়ে যাবে জমির। তো যাই হোক এরপর নির্বাচন অনুষ্ঠিত হয় এবং খবর আসে জিমি এখনো লিডিং এ রয়েছে, মানে জিমি জিতে যাবে, এটা ফাইনাল, শুধুমাত্র ফলাফলের অপেক্ষা। তো এই নিউজ শুনে ওই ধনী বিজনেসম্যান সুনটাই করে কি নির্বাচন কমিশনের যে মেন ইয়নশির সাথে একটা গোপন বৈঠকের ব্যবস্থা করে। আর তারপর সুনটাই কমিশনারকে অফার করে আমি জানি তোমার মেয়ের হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে, আমি এই দায়িত্ব নিচ্ছি, আমেরিকাতে গিয়ে হার্ট ট্রান্সপ্লান্ট হবে। তো নিজের মেয়েকে বাঁচাতে সে করে কি সুনটাইয়ের পক্ষে আসে আর সুনটাই তাকে বলে আমাকে জাস্ট তোমার একটা কাজ করে দিতে হবে, সেটা হচ্ছে ব্যালট পেপারে বা যারা ভোট দিয়েছে ওই ভোটারদের তালিকা বের করো, ওই তালিকাটা আমাকে দাও। তো মেয়ের জীবন বাঁচাতে ইয়নশো রাজি হয়ে যায়, মানে ওই নির্বাচন কমিশনের প্রধান। আর তারপর কম্পিউটার ব্যবহার করে ব্যালট তালিকা বের করে আর তারপর সেই ভোট ব্যালট থেকে একটা ফর্ম বের করে সুনটার সাথে দেখা করতে যায়। আর সমুদ্রের মাঝে দুজনের মিটিং হয়। তো ইয়ানশো এরপর ফর্মটা যখন সুনটাকে দেয় কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে ইয়ানশোকে ওরা মেরে সমুদ্রে ফেলে দেয়, চিন্তা করো। আর তারপর সুনটাই যেটা করে সে ওই ব্যালট পেপারটা প্রিন্ট করে কপি করে এবং সুনটাই যে সিলেক্ট করা প্রার্থী ছিল তার জাল ভোটগুলো দিতে থাকে এবং সেই জাল ভোটগুলো ব্যালট বক্সে ঢুকে ভোরে ইলেকশন অফিসে নিয়ে আসা হয়। তবে জিমির এদিকে তো ঘুম ধরছে না, কারণ আগামীকাল তার নির্বাচনী ফলাফল প্রকাশিত হবে। তবে সবাইকে অবাক করে দিয়ে পরের দিনে ঘোষণা হয় যে এই নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী ইয়ং জয়ী হয়েছে এবং জিমি পেয়েছে মাত্র 33% ভোট। আর আমরা তো জানি গত রাতে কি হয়েছে। তো যাই হোক এই কারণে জিমি সম্পূর্ণ ভেঙে পড়ে যায় আর এই নিউজ শুনে পিলডোর মেজাজও খারাপ হয়ে যায়। কিন্তু তখন জিমির স্ত্রী রিমি সেখানে আসে এবং ভলেন্টিয়ারদেরকে বলে তোমরা পরাজয় ভুলে যাও, জয় পরাজয় তো ঘটতেই থাকবে। বাট এই কথা শুনে পিলডোর রেগে যায় এবং বলে তোমরা পরাজয়কে হালকা ভাবে নিতে পারো, কারণ তোমাদের 1 টাকাও খরচ হয়নি, তোমরা কোনো ঝুঁকি নাওনি, খরচ হয়েছে আমাদের। আর সে জিমিকে বলে তুমি তোমার এই বাজে রাজনীতিতে থাকো, আমি আমার গুন্ডামিতেই থাকবো, কিন্তু আমি তোমাকে সাহায্য করেছিলাম এই কথা ভুলে যেও না, আর জ্যাঙ্গোর টাকা তাড়াতাড়ি দিয়ে দিও। আর এইদিকে আমরা দেখি ওই ব্যবসায়ী সুনটাই তার যে একটা এমএলএ তৈরি করেছে, এমপি তৈরি করেছে, তাকে এমএলএ ব্যাচ লাগিয়ে দেয়। আর তখন ইয়ং আরেকবিন নতুন এমপি সুনটাইকে বলে আমি সারা জীবন আপনার অনুগত থাকবো স্যার, কিন্তু এখানে সুনটাই বলে আমার জন্য নয়, এই দেশের প্রতি অনুগত থাকবে, আর দেশের জন্য আমি তোমাকে জিতিয়েছি। মানে বুঝতেই পারছো রাজনীতিতে কোনো কথাই সত্য নয়। তো যাই হোক এরপর তিনি নগর উন্নয়ন কর্মকর্তা মুনের সাথে দেখা করেন এবং বলে এই ভূষণ উন্নয়ন পরিকল্পনা পুরনোটির বদলে নতুন করে পরিকল্পনা উপস্থাপন করতে হবে, মানে আগে যা কথা ছিল সেটা হবে না, সুনটাইয়ের যে ব্যবসায় সুবিধা হবে, যেটা ইনভেস্ট করলে সুবিধা হবে ওইটা লাগবে। তবে এখানে সুনটাই যে পরিকল্পনা করে তাতে মুন রাজি হয় না। বাট তখন নতুন এমপি বলে আমরা প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, তবে তবুও মুন রাজি হয় না। বাট তখনই সুনটাই করে কি মুনের সামনে সেই প্রমাণ রাখে যে মুন এই ভূষণ উন্নয়নের যে পরিকল্পনা যেটা গোপন ছিল সেই পরিকল্পনার ফাইল জিমিকে দিয়েছিল এবং ছবিও তুলে রেখেছে। এর সাথে সাথে সে জিমির কাছ থেকে ঘুষ নিয়েছে এবং কোথায় কোন সম্পত্তি রয়েছে সকল প্রমাণ সুনটাইয়ের কাছে রয়েছে। তো সুনটাই তাকে বলে তুমি যে কয় টাকা বেতন কয় টাকা দিতে তোমার এত সম্পত্তি থাকার কথা না, তো আমি একটা কাজ করি দুদককে তোমার পিছে লাগিয়ে দেই। তো মুন তখন ভয় পেয়ে যায়। আর পরের দিনই দেখা যায় সংবাদ সম্মেলনে মুন আসে এবং বুসান ডেভেলপমেন্টের নতুন পরিকল্পনা পেশ করা হয়, যেখানে হাই হান্ডা বস্তি এলাকা ছাড়া বাকি সব এলাকায় উন্নয়নের প্রস্তাব করা হয়েছে। মানে সুনটাই যেসব এলাকায় জমি কিনেছে ওই এলাকায় উন্নয়ন হবে, কিন্তু জ্যাঙ্গো যে এলাকায় জমি কিনেছে জিমির কথায় সে এলাকায় উন্নয়ন হবে না। তো এই কথা শুনে জ্যাঙ্গো রেগে যায়, কারণ ও তো আশায় আসে অনেক টাকা বিনিয়োগ করেছে, অনেক জমি কিনেছে সেখানে, এবং সে জিমিকে বলে তুমি আমার সামনে একটা ভুয়া পরিকল্পনা উপস্থাপন করে আমাকে বোকা বানিয়েছো এবং আমার কাছ থেকে নির্বাচনী প্রচারণার জন্য 25 কোটি টাকা নিয়েছো, আমি তোমার জন্য এত বড় বড় কোটি টাকার প্রপার্টি কিনেছি আর তুমি আমার সাথে প্রতারণা করলে। কিন্তু জিমিও নতুন পরিকল্পনা দেখে অবাক হয়ে যায় এবং সে জ্যাঙ্গোকে প্রতিশ্রুতি দেয় সে তার লবিং খাটিয়ে এই পুরো বিষয়টা জানবে যে কিভাবে এটা চেঞ্জ হলো। ততক্ষণ পর্যন্ত জ্যাঙ্গোকে শান্ত থাকতে বলে, কিন্তু জ্যাঙ্গো জিমিকে হুমকি দেয় তুমি আর পিলডো আমার টাকা আত্মসাৎ এত সহজে করতে পারবে না। আর এরপর জ্যাঙ্গো কিছু গুন্ডাকে দিয়ে পিলডোকে তুলে আনতে বলে। তো জ্যাঙ্গোর গুন্ডারা পিলডোর আস্তানায় গিয়ে ওর উপর হামলা করে, দুই গ্যাংয়ের মতো মারাত্মক ফাইট হয়, কিন্তু জ্যাঙ্গোর গুন্ডারা পিলডোকে ধরতে ব্যর্থ হয়। আর এদিকে পিলডো জানতে চায় হঠাৎ করে বুসান পরিকল্পনায় কি ঝামেলা হলো, কেন চেঞ্জ হলো। আর এই প্ল্যান চেঞ্জ করার জন্য কিন্তু সুনটাই ওখানের যে মুখ্যমন্ত্রী ছিল, মনে করো যে কলকাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, তাকে 42 মিলিয়ন টাকা পাঠায়, মনে করো 400-500 কোটি টাকা পাঠায়, কারণ এখানে মনে করো 13,000 কোটি টাকার প্রজেক্ট হলে তো ওর লাভ। আবার এদিকে পিলডো টাকার কারণে জিমি তার গোপন স্থানে পৌঁছায়, যেখানে আগে থেকে মুনকে বেঁধে রাখা হয়েছিল, মানে ওই ডেভেলপমেন্ট ম্যানেজার যে আর কি ওই সরকারি গোপন প্ল্যানটা বলেছিল, পরিকল্পনা বলেছিল। তো তখন পিলডো জিমিকে বলে আমি জানতে চাই তুই সত্যি বলছিস নাকি মুন সত্যি বলছে। তো মুন তখন জিমিকে বলে দেখো এটা মহাপরিকল্পনার প্রথম ধাপ, আস্তে আস্তে ওই বস্তি এলাকায় উন্নয়ন হবে। কিন্তু জিমি তখন রেগে গিয়ে জিজ্ঞাসা করে প্ল্যান চেঞ্জ কেন করা হয়েছে, কেন চেঞ্জ করেছিস। মুন তখন বলে মিনিস্টার জানতে পেরেছে যে প্রথম প্ল্যান আমি তোমাকে দিয়েছিলাম আর এই ঘটনা আমার বিরুদ্ধে তদন্তও বসবে, আমার আর কি করার ছিল, আমি ভয় করে দিয়েছি চেঞ্জ। তো জিমির কথা মতো তখন পিলডো করে কি মুনকে মারতে শুরু করে আর জিমি সিদ্ধান্ত নেয় সেই মুনকেই সাথে নিয়ে ওদের বিরুদ্ধে ওই মুনটাই বা মন্ত্রীদের বিরুদ্ধে নতুন দাবার চাল চালবে। তো পরের দিন সে রিপোর্টার সোনিয়ার সাথে দেখা করে আর জিমি তাকে বুসানের ওই পুরনো পরিকল্পনার অরিজিনাল কপিটা দেয়
দেয় এবং বলে এটা শেষ সময় এসে চেঞ্জ হয়েছে, অনেক বড় একটা ফ্রড করা হয়েছে, আর এই কাজে চিফ মিনিস্টার সহ অনেক মন্ত্রী এবং ব্যবসায়ীরা জড়িত। আর সোনিয়া তখন জানতে চায় যে এই কাজটা মূলত মাস্টার মাইন্ড কে। তো জিমি তখন বলে তোমাকে কিছুই করতে হবে না, তুমি জাস্ট খালি তোমার আর্টিকেলে এই পুরনো পরিকল্পনাগুলো ছেপে দাও, তাই যথেষ্ট, তারপর দেখবে কি হয়। আর এদিকে আমরা দেখি তখনই জ্যাঙ্গো জিমিকে কল করে এবং বলে 5 মিনিটের মধ্যে যদি আমি টাকা ফেরত না পাই আমি পাবলিক প্রসিকিউটরের কাছে গিয়ে তোর বিরুদ্ধে প্রমাণ দিব যে তুই কিভাবে পাবলিককে টাকা খাইয়ে ভোট পাওয়ার চেষ্টা করেছিস এবং সরকারি অফিসের গোপন ডকুমেন্ট ওই মহাপরিকল্পনা লিক করেছিস। বাট এই কথা শুনে উল্টো জিমিওকে হুমকি দেয়, এমনটা যদি তুমি করো তুমি অনেক পস্তাবে। কিন্তু জ্যাঙ্গো তো কম না, ও উল্টো হুমকি দেয় তুই যদি আমার উপর একটা আঘাত করিস আমি তোর উপর 1000 আঘাত করবো। তো এরপর জ্যাঙ্গো যায় হচ্ছে প্রসিকিউটরের কাছে জিমির বিরুদ্ধে কমপ্লেন লেখানোর জন্য। বাট তখনই জিমি করে কি পিল্ডোকে কল দেয় এবং বলে জ্যাঙ্গো আমাদের কাজে বাধা দিচ্ছে, ওকে সামলাতে হবে। পিল্ডো বলে দেখছি। আর এই দিকে চিফ প্রসিকিউটর তো জিমির লোক, মানে এর আগেও তো আমরা একসাথে দেখেছি ওদের সাথে, এবং সে জ্যাঙ্গোর কমপ্লেন নিতে অস্বীকার করে। তবে এই কাজের জন্য সে পরে গিয়ে জিমির কাছ থেকে ডান্স বারে থেকে নগদ টাকা আর অর্থ নেয়। আর এই পয়েন্টটা মনে রাখতে হবে যে চিফ প্রসিকিউটর মানে মনে করো যে এসপি বা মনে করো জেলা প্রশাসক জিমির কাছ থেকে টাকা নিয়েছে, আর এইদিকে জেলা প্রশাসক বা মনে করো এসপি কমপ্লেন নেয়নি, এজন্য জ্যাঙ্গো অনেক রেগে যায়। আর সে যখন রাতে বাসায় যাচ্ছিল রেগে, তখনই রাস্তায় পিল্ডোর পোলাপানোকে আটকায়। তো জ্যাঙ্গো ওদের কাছ থেকে পালানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই পালাতে পারে না। আর সে পিল্ডোকে বলে জিমি কিন্তু তোমাকেও ঠকিয়েছে, আর তুমি সেই জিমির সাথে হাত মেলালে তুমিও একদিন আমার মতো মরবে। কিন্তু এরপরও পিল্ডো করে কি তার লোকজন দিয়ে জ্যাঙ্গোকে জোর করিয়ে অনেক মদ খায়ায় এবং এরপর ওকে গাড়িতে বসে পাহাড় থেকে গাড়িটা নিচে ফেলে দেয়। মানে এখানেই জ্যাঙ্গো শেষ। মানে রাজনীতিতে বড় হতে গিয়ে আমাদের সেই ইনোসেন্ট সোজা শান্তা জিমি একটা খুনি হয়ে উঠেছে। তো যাই পরের দিন সোনিয়া করে কি নিউজ পত্রিকায় ছাপায় যে 160 মিলিয়ন টাকার যে এত বড় একটা দুর্নীতি হয়েছে। আর এই নিউজটা শুনটাই পরে এবং রেগে যায় এবং সে আবার একটা সিক্রেট স্থানে সকল মন্ত্রীদের মিটিং এ ডাকে। আর এই খবর আবার মুন জিমিকে দেয় যে আবার মিটিং হচ্ছে। মানে বুঝতেই পারছো সবার সাথে সবাই লবিং, সবাই লোক, কেউ কারো লোক না, এটাই রাজনীতি। তো যাই হোক এইদিকে শুনতে জানতে পারে যে এই নিউজটা মনে হয় ওই উন্নয়ন কর্মকর্তা মুন আবার হয়তো লিক করেছে এবং সে মুনকে হুমকি দেয় তোর কেরিয়ার তো মনে হয় শেষ করার সময় এসেছে রে। মানে ওই নিউজ পেপারে এসেছে পুরনো পরিকল্পনাটা বাইরে চলে আসলো। আর তখনই পিল্ডোকে সাথে নিয়ে ওখানে জিমি পৌঁছায়। আর সে শুনটাইকে বলে আমি অনেক কষ্ট করে আগুন জ্বালিয়েছি আর তুমি সেই আগুনে তোমার মুরগি ছেঁকে নিচ্ছ। শুনটাই তখন বলে তুমি শুধু নিজের কথা ভাবছো, বাট আমি তো পার্টি আর দেশের কথা ভাবছি। বাট তখন জিমি করে কি শুনটার কাছে একটা অফার রাখে, আমি আগে সবকিছু ভুলে যেতে রাজি, কিন্তু আমাকে $160 মিলিয়ন দাও। $160 মিলিয়ন মানে মোটামুটি প্রায় মনে করো ওই সময় 200-250 কোটি টাকা। বাট শুনতাই তখন বলে বাহ তুমি তো রাজনীতিবিদ নাও, ব্যবসায়ী হয়ে উঠেছো, টাকা চিনেছো। বাট জিমি তখন বলে আরে রাজনীতি তো মানুষ টাকা কামানোর জন্যই করে, আর তুমি নিজেও তো তোমার কালো টাকা এই পার্টির মাধ্যমে হোয়াইট করার চেষ্টা করছো। আর তারপর জিমি আবার একটা লাস্ট অফার দেয়, সেটা হচ্ছে তোমার প্রফিট থেকে 10% আমাকে দিও, অন্তত আমাকে 1000 কোটি টাকা দাও। মানে একটু আগে আমি ভুল হিসাব করেছিলাম, 160 মিলিয়ন মানে মিনিমাম 2000 কোটি টাকা বা 1800 কোটি টাকা হবে, মানে 1000 কোটি টাকা যাচ্ছে। আর এই টাকাটা আমি নির্বাচনে হেরে যাওয়ার ক্ষতিপূরণ হিসেবে নিচ্ছি, আর এটা কোনো চুক্তি নয়, বরং তোমার উপর আমার নেওয়া প্রতিশোধ হবে। বাট শুনতাই তখন বলে তোর মতো লোক আমার উপর প্রতিশোধ নেবে, আমি যদি তোর উপর প্রতিশোধ নিতে চাই তাহলে তুই তো কুকুরের মতো মরবি। তো এই কথা শুনে জিমিও চ্যালেঞ্জ করে এবং বলে দেখা যাক কে কুকুরের মতো মরে আর মারে, তুমি নাকি আমি। আর এই দিকে দেখা যায় পত্রিকার এডিটর সুনটাইয়ের কথা মতো সোনিয়াকে পত্রিকার এসব নিউজ ছাপাতে বারণ করে দেয়। আর এই কথা শুনে সোনিয়া রেগে গিয়ে রিজাইন করে। তো সোনিয়া এখানে জিজ্ঞাসা করে আমি যখন জিমির বিরুদ্ধে আর্টিকেল লিখেছিলাম তখনও আমাকে আটকানো হয়েছে, আবার এখন জিমির হয়ে লিখতে যাচ্ছি আমি, তাও আমাকে আটকানো হচ্ছে, তাহলে আমি কি করব? সবই কি তাহলে টাকার কাছে বিক্রি? তো সোনিয়া যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই একটা অপরিচিত লোক তাকে কল দেয়। আর ওই লোকটি সোনিয়াকে অনেক বড় একটা জিনিস দিতে চায়। মানে ওই লোকটা জানতে পেরেছে যে এই সোনিয়া ওই নিউজটা করেছে, তো ওখান থেকেই কল দিয়েছে আর কি। আর এইদিকে জিমি করে কি পিল্ডোকে বলে আমরা সুনটাইকে তো বিলাই ভেবে ধরতে গিয়েছিলাম, কিন্তু ও তো বাঘ হয়ে দাঁড়িয়েছে। পিল্ডো তখন বলে আমরা যত দূর চলে এসেছি এখন আর পিছু হটবো না, বাঘের সাথেই লড়াই করবো। আর তখন জিমি বলে দেখো যখন কোনো রাজনীতিবিদের কাছে অনেক বেশি টাকা থাকে তখন সে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে, যে রাজনীতিবিদের কাছে যত বেশি টাকা সে তত বেশি ভয়ঙ্কর। আর অন্যদিকে আমরা দেখি শুনটাই পিল্ডোর পুরো তথ্য বের করে, মানে ওই মাফিয়ার মানে জিমিরকে যে ব্যাকআপ দিচ্ছে আর কি, এরা মারামারির ব্যাকআপ বা সন্ত্রাসী ব্যাকআপ। আর তখন সে জানতে পারে পিল্ডো বুসানের একটা পরিচিত গ্যাংস্টার, সেই সাথে সে টাকা সুদে দেয় আর কি। এবং এখানে চিফ প্রসিকিউটরের সন্দেহ হয় যে জ্যাঙ্গোর মৃত্যুর সাথে পিল্ডোর হাত রয়েছে। আর তখন শুনটাই করে ওই চিফ প্রসিকিউটর যে আর কি জিমির বন্ধু, ওই ওকে অফার করে যে তুমি জিমির সঙ্গ ছেড়ে আমার সাথে কাজ করো, তোমাকে আমি লাল করে দেবো। তো ও তাই করে এবং পুলিশের ওয়ারেন্ট বের করে পিল্ডোকে গ্রেপ্তার করে এবং জিমিকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় এবং দুজনের উপরই জ্যাঙ্গোকে মার্ডারের অভিযোগ তোলা হয়েছে। এখানে বলা হয় মদ খাওয়া আর জোর করে কাউকে মদ খাওয়ানোর মধ্যে পার্থক্য রয়েছে। ওর সারা শরীর ভরা মদ, তার মানে ও মদ খায়নি, ওকে জোর করে খাওয়ানো হয়েছে। তো জিমি এসব কথায় বুঝতে পারে যে ওর যে বন্ধু প্রসিকিউটর পার্ক, ওর দল বাদ দিয়ে সুনটাইয়ের গোলাম হয়ে গিয়েছে, মানে টাকার কাছে ও বিক্রি হয়ে গিয়েছে। ধরো আগে ও দিয়েছিল হচ্ছে 10,000 টাকা, সুনটাইয়ের টাকা তোরে বেশি, ও দিয়েছে 10 লাখ টাকা, দল চেঞ্জ করে ফেলেছে। আর তখন জিমি প্রসিকিউটরকে বলে দেখো যখন কোনো গ্যাংস্টারের মৃত্যু হয়, জ্যাঙ্গো যেহেতু গ্যাংস্টার ছিল, তো ওই গ্যাংস্টারের মৃত্যুর পেছনে অন্য কোনো গ্যাংস্টার থাকবে, রাজনীতিবিদদের তো সম্পর্ক থাকার কথা নাই মারামারিতে। তুমি দেখো জ্যাঙ্গোর সাথে কার
শত্রুতা ছিল তাকে গিয়ে ধরো, বা অন্য গ্যাংস্টার কে রয়েছে তাকে ধরো। মানে এখানে জিমি নিজেকে বাঁচানোর জন্য ইনডাইরেক্টলি ওর আবার যে পার্টনার পিল্ডোর কথা বলে দিচ্ছে। তো এই কথা আবার শুনটাই পিল্ডোকে বলে, মানে রেকর্ড করে পিল্ডোকে শোনায় যে তুমি যার জন্য এত করছো, যার কথা মতো কাজ করছো, সে তো তোমার কথা ভাবছে না, তোমাকে ফাঁসাতে চাইছে। তো এই কথা শুনে পিল্ডো পুরো চমকে যায়। আর এই সুযোগে শুনটাই করে কি পিল্ডোকে বলে আমার সাথে কাজ করবে। আর এই দিকে জিমি সোনিয়ার সাথে দেখা করতে যায়। তো সোনিয়া জিমিকে জানায় তার কাছে এমন একটা কিছু রয়েছে যেটা জিমির হারকে জয় পরিণত করবে। অ্যাকচুয়ালি সেদিন সোনিয়াকে কে কল করেছিল জানো? সেদিন সোনিয়াকে একটা লোক কল করে যে দেখা করতে বলেছিল, সেইটা আসলে নির্বাচন কমিশনের ম্যানেজার ছিল। মানে ওকে যে নদীতে ফেলে দিয়েছিল, মারা যায়, ও বেঁচে গিয়েছে। এবং সে সোনিয়াকে সব কথা খুলে বলেছে যে কিভাবে সুনটাই ব্যালট পেপারের লিস্ট নিয়ে ওকে মারার চেষ্টা করেছে এবং নির্বাচন চেঞ্জ করে দিয়েছে, এবং এরপর থেকে ওর স্ট্রিমেও নিখোঁজ। তো সোনিয়া তখন ইয়ানসুর বলা কথা রেকর্ডিং জিমিকে শোনায়, অর্থাৎ গত নির্বাচনে সুনটাই প্রতারণা করে তার প্রার্থীকে জিতিয়েছে, কিন্তু মূলত জিতেছিল ওই জিমি। তো এই অস্ত্র পাওয়ার পরে জিমি করে কি ইয়ানসুকে নিয়ে আসে ওর বাড়িতে, কারণ সামনের লড়াইয়ে ইয়ানসু ওর অনেক ভয়ঙ্কর অস্ত্র হবে। তো এরপর জিমি আর সোনিয়া সুনটাইয়ের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করার পরিকল্পনা করে এবং তারা সিদ্ধান্ত নেয় সামনে একটা প্রেস কনফারেন্স করবে এবং ওইখানে এই ব্যবসায়ী রাজনীতিবিদ সুনটাইকে পাবলিকালি এক্সপোজ করবে। আর তারপর জিমি করে কি চিফ প্রসিকিউটর পার্ককে একটা ভিডিও পাঠায়। আর এই ভিডিওটা ছিল হচ্ছে পার্ক যে ডান্স ক্লাবে গিয়ে মেয়েদের সাথে অকাম কুকাম করেছে, ফুর্তি করেছে, জিমি আবার ওইটা ভিডিও করে রেখেছিল, অথচ ওরা কিন্তু বন্ধু ছিল এক সময়। তো এরপর জিমি পার্ককে বলে দেখ পিল্ডোকে জেল থেকে মুক্তি দিতে হবে, তা না হলে এই ভিডিওটা আমি তো টিভি চ্যানেলে পাঠাবো, তোর তো কেরিয়ার শেষ। তো এই ভয়ে মনে করো জেলা প্রশাসক টাইপের ক্ষমতা যা পার্ক বা প্রসিকিউটর, ও করে কি পিল্ডোকে ছেড়ে দেয়। আর এরপর বেরিয়ে এসে পিল্ডো জিমিকে বলে, মানে পিল্ডো তো জানে জিমি একবার ওর বিপক্ষে গিয়েছিল, এখন আবার পক্ষে বের করে নিয়েছে, তবে তারপরে ও বুঝতে পারে যে এই গেমটা খুব খারাপ রাজনীতির। ও বলে যে আমি এখানে সব শেষ করে দিই। বাট জিমি বলে আমাদের হাতে এখন উইনিং কার্ড পাগলা, আমরাই জিতবো, তুমি খালি মনোবল শক্ত রাখো, ওই রাজনীতিবিদদের কথার জালে ফাঁসবে না। তো যাই হোক, এরপর রাতে সোনিয়া করে কি প্রেস কনফারেন্স রাখার জন্য স্ক্রিপ্ট রেডি করে। আর এইদিকে জিমি করে কি ওর শত্রু মানে ওই রাজনীতিবিদ ব্যবসায়ী সুনটাই সে দেখা করতে যায় এবং তাকে গিয়ে বলে আমার হাতে অনেক বড় একটা টেক্কা পড়েছে। আর তারপর সে সুনটাইয়ের সামনে নির্বাচন কমিশনের যে মেন তাকে যে মেরে ফেলার চেষ্টা করেছিল সেই রেকর্ডটা শোনে এবং এক্সপোজ করে। আর ইয়ানসু বেঁচে আছে এই কথা শুনে সুনটাই চমকে যায়, মানে এখন সুনটাই ধরা। আর এই সুযোগে জিমি সুনটাইকে বলে দেখো আমি কিন্তু নির্বাচন কমিশনের প্রধান না যে আমাকে সহজেই মারতে পারবে, তুমি এতদিনে হয়তো বুঝতে পেরেছো আমি একটা মাল। তো সুনটাই তখন জিজ্ঞাসা করে তোর উদ্দেশ্য কি বল। জিমি তখন বলে আমি তোমাকে সবার সামনে এক্সপোজ করব। তখন সুনটাই বলে এতে তোর লাভ কি, তোর তো কিছুই হবে না, তুই যে গ্যাংস্টার দিয়ে জনগণকে টাকা বিলিয়ে নির্বাচনে জয় পেতে চেয়েছিলি, আমিও তো সেম টাইপই করেছি, আমি নয় ব্যালট পেপার বদলে দিয়েছি, একই তো ব্যাপার। আর শোন, সরকারি দল হোক বিরোধী দল হোক, প্রসিকিউটর হোক প্রেসিডেন্ট হোক, সাংবাদিক হোক নিউজ চ্যানেল হোক, সবই দুর্নীতিবাজ। তুই আমাকে যত এক্সপোজই করিস আমি টাকা দিয়ে সব ম্যানেজ করে ফেলবো, তার চেয়ে আমি তোকে একটা ভালো অফার দিই। তুই যেহেতু এ পর্যন্ত আসতেই পেরেছিস, আমাকে এত পর্যন্ত ঠ্যাক দিতেই পেরেছিস, তোর মাথায় ব্রেন আছে, তোকে আমার কাজে লাগবে, আমি বুঝতে পেরেছি তুই যোগ্য, আমি তোকে আমার প্রফিটের 10% দিতে রাজি। সরকারি যে প্রজেক্ট আসবে তোকে আমি 10% দেবো প্রফিটের। এর শুধু তাই না, আমি বর্তমান এমএলএ কে সরিয়ে পরবর্তী লোকসভা নির্বাচনে তোকেই জিতিয়ে দেবো। তো জিমি তখন বলে দেখো এটা নির্বাচন বা টাকার বিষয় না, এই রাজনীতির মাঠে যারা রয়েছে তাদের মধ্যে ধোঁকা চলতেই থাকবে, তবে খুন মারামারি এইসব আমার পছন্দ না। সমস্যা হচ্ছে তুমি নির্বাচন কমিশনের প্রধানকে মারার চেষ্টা করেছো কেন, ওর ফ্যামিলিকেও কিডন্যাপ করেছো, তুমি অনেক বড় একটা ভুল করেছো, তোমাকে ইয়ানসুর কাছে ক্ষমা চাইতে হবে। তো শুনটাই করে কি ইয়ানসুর কাছে ক্ষমা চায়, মানে রেকর্ডিং এ বলে। আর তারপর জিমি সেখান থেকে বের হয়। আর জিমি বের হওয়ার পরে শুনটাই কাউকে কল দিয়ে খুন করতে বলে। তো পরের দিন দেখা যায় জিমি ইয়ানসু আর ওই যে পিল্ডো নাকি কি ওকে নিয়ে প্রেস কনফারেন্সের উদ্দেশ্যে বের হয়। মানে আজকেই তো তোমার শুনটাইকে মানে ওই বড় রাজনীতিবিদকে এক্সপোজ করা হবে পুরো বাংলাদেশের সামনে, সরি পুরো কোরিয়ার সামনে। এবং ওই প্রেস কনফারেন্সেও আস্তে আস্তে রিপোর্টার ভিড় করতে শুরু করে, বিভিন্ন চ্যানেল থেকে সাংবাদিকরা এসেছে। আর এটা সোনিয়াই করিয়েছে, কিন্তু কোনো সাংবাদিককে বলা হয়নি প্রেস কনফারেন্সে কি হতে যাচ্ছে, খালি বলা হয়েছে যে বড় ধরনের একটা ধামাকা অপেক্ষা করছে। আর সোনিয়া তো এখানে সাংবাদিক হিসেবে এসেছে, জিমির সাথে যে ও কানেকশন করেছে এটা বুঝতে দেবে না কাউকে। তো সোনিয়া জিমি আর ইয়ানসুর জন্য অপেক্ষা করছিল। কিন্তু এদিকে আমরা দেখি পিল্ডো করেছে কি কনফারেন্স স্থানে ইয়ানসুকে না নিয়ে গাড়ি করে কি পোর্টের দিকে নিয়ে যায় এবং গাড়ি থেকে ইয়ানসুকে নামিয়ে পোর্টের ড্রামের ভেতরে ফেলে দেয়। আর পিল্ডো ইয়ানসুকে বলে আগের বার তো তুই বেঁচে গিয়েছিলি, এবার আর তুই বাঁচবে না। আর তারপর ড্রামের মুখে সিমেন্ট দিয়ে সিল করে সমুদ্রে ফেলে দেওয়া হয়। আর এইদিকে কনফারেন্সে মুন চলে আসে। আর এটা দেখে সোনিয়া তো অবাক, এখানে আসার কথা জিমি, আসার কথা নির্বাচন কমিশনের প্রধানের। তো এখানে মুন এসে সবাইকে বলে ইলেকশনের পরে একটা গ্যাংস্টার আমাকে হুমকি আর ভয় দেখিয়েছিল, আর আমি ভয় পেয়ে আমি তাকে বুসান ডেভেলপমেন্টের প্রজেক্টের কপি দিয়েছিলাম, আর এই কাজে জ্যাঙ্গোও জড়িত ছিল। তো মুনের কথা শুনে সোনিয়া বুঝতে পারে ঘাপলা হয়ে গেছে এবং সে জিমিকে কল করার চেষ্টা করে। কিন্তু এই দিকে আমরা দেখতে পাই জিমিকে তো গাড়িতে বেঁধে রাখা হয়েছে, আবার এখানে সোনিয়াকেও কিডন্যাপ করা হয়। আর এই দিকে আমরা দেখি পিল্ডো জিমিকে জিজ্ঞাসা করে তুই লাস্টে কিছু বলতে চাস। জিমি তখন পিল্ডোকে বলে আমি তোকে বলেছিলাম রাজনীতিবিদদের কথার জেলে না ফাঁসতে, তুই সেই ভুলটাই করেছিস, আমি কিন্তু একবার ওয়ার্নিং দিয়েছিলাম। আর এইদিকে আমরা দেখি প্রেস কনফারেন্সে ওই ডেভেলপমেন্ট অফিসার মুন করে কি নিজের অপরাধ স্বীকার করে এবং নিজেকে আইনের হাতে আত্মসমর্পণ করে। আর তারপর সে প্রেস কনফারেন্সে সবাইকে বলে এই সব কিছুর মাস্টার মাইন্ড হচ্ছে পিল্ডো, মানে সব দোষ পিল্ডোর উপর দিয়ে দেয়। আর তখনই পিল্ডোর সাথে থাকা পিল্ডোরই একটা গুন্ডা পেছন থেকে এসে পিল্ডোর মাথায় আঘাত করে, যে কারণে পিল্ডো বেহুশ হয়ে যায়
যায়। আর এরপর আমরা ওই রাতের সত্যটা জানতে পারি, মানে এখানে কি গেমটা হয়েছে। ওই রাতে শুনটাই জিমিকে বলেছিল, আমি তো ইয়ানশুর কাছে ক্ষমা চেয়েছি, তাহলে তুই কি এখন নরকে গিয়ে জ্যাঙ্গোর কাছে ক্ষমা চাইবি? আমি যদি ইয়ানশুকে মারার চেষ্টা করি, তুই তো জ্যাঙ্গোকে মেরেই ফেলেছিস, তাহলে তো হিসাব বরাবর হওয়া দরকার রে পাগলা। আমিও তো একজনকে মারার অধিকার রাখি, মানে ইয়ানশুকে, মানে নির্বাচন কমিশনকে মারার অধিকার রাখি। ওকে হাওয়া করে দিতে হবে, তোর আমার সাথে হাত মিলাতে হবে, ওর পক্ষে যাওয়া যাবে না। তো এই কথা শুনে জিমি করে কি শুনটাইয়ের সাথে হাত মিলিয়ে নেয় এবং শুনটাই জিমিকে বলে, তোকে আমি আজকে মারতে চেয়েছিলাম, কিন্তু এখন এটার আর প্রয়োজন নেই, কারণ তুই এখন আমার লোক, আমার হয়ে কাজ করবি। তুই প্রমাণ দিতে পেরেছিস যে তুই অরিজিনাল ইবলিস হতে পারবি। শোন, রাজনীতি মানে হচ্ছে শয়তানের খেলা, আর রাজনীতির বন্ধুত্ব মানে হচ্ছে শয়তানের চুক্তি, যেখানে নিজের আত্মাকে, বিবেককে বিক্রি করতে হয়। আর রাজনীতিতে বুদ্ধির সাথে সাথে পায়ের নিচের মাটিও শক্ত হওয়া প্রয়োজন। যেমন দেখ, গত নির্বাচনে তুই অনেক ভদ্র, ইনোসেন্ট, নিষ্পাপ একটা লোক ছিলি, মানে তুই রাজনীতির জন্য মোটেও যোগ্য ছিলি না, আমার জন্য মোটেও যোগ্য ছিলি না। কিন্তু যখনই পার্টি তোকে রেখে, তোকে সাইড করে অন্য কাউকে প্রার্থী করেছে, তখন তুই নিজেকে প্রমাণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিস। তুই দুর্নীতি, খুন, ধোঁকা সব করেছিস, নিজের বিবেক বিসর্জন দিয়েছিস। আর এই মানে হচ্ছে তুই নিজেকে প্রমাণ করতে পেরেছিস সত্যিকার রাজনীতিবিদ হিসেবে। শোন, প্রথমত রাজনীতিতে শত্রুতা রাখতে নেই, কিন্তু আবার এখানে কোনো বন্ধুও রাখতে নেই। এখানে চুক্তিটাই হচ্ছে শয়তানের, জাস্ট প্রয়োজনে মিলেমিশে থাকতে হবে। তো বর্তমান সময়ের প্রেক্ষিতে তুই আমার জন্য খুব কাজের একটা পার্সন, এবং তুই আমার গুটি হওয়ার জন্য পুরোপুরি রেডি। আর বাকি যে দাবার গুটি ওটা আমি চালছি, তুই নিশ্চিন্তে থাক, খালি আমার কথা মতো চল। আর এরপর সিন বর্তমানে আসে, আমরা দেখতে পাই জিমি উল্টো পিল্ডোকে গাড়ির মধ্যে ভরে ধোয়া ছেড়ে দেয়, আর জিমি সেখান থেকে চলে যায়। আর পিল্ডো সাফোকেশনের কারণে, মানে দম না নিতে পারার কারণে মারা যায়। আর এই ঘটনা 9 মাস কেটে যায়। শুনটাইয়ের সাপোর্টে জিমি কিন্তু এবার এমপি হয়েছে, এবং শুনটাই জিমির কোর্টে এমপির ব্যাচ লাগিয়ে দেয় এবং বলে, শোন, রাজনীতি খেলা কিন্তু জনগণের জন্য, দেশের জন্য, সব সময় মানুষের উপকারের কথা ভাববি। আর আজকে আমি তোকে এই দেশের আরো টপ লেভেলের লোকদের সাথে পরিচয় করিয়ে দেবো, কিন্তু ওদের সামনে কিন্তু নিজের ওয়েট কমাবি না, তেলবাজি করবি না, কারণ ওখানে সবটাই দুর্নীতিবাজ। যেখানে তুই যত স্ট্রং হবি, যার সাথে তুই ফাইট করবি, একসময় সে তোকে দাম দেবে, তুই তত উপরে উঠতে পারবি। আর নির্বাচনে জয়লাভ করার জন্য জনগণের সামনে বড় বড় কথা বলা, এটা তো সব জায়গার নিয়ম, কিন্তু এত কথা রাখে কে? রাজনীতি এইভাবেই করতে হয়। তো বুঝতেই পারছো, এই জিমিও কিন্তু অনেকজনকে বলি দিয়ে অনেক খারাপ কাজ করে তারপর একটা রাজনীতিবিদ, মানে ফাইনালি পার্লামেন্টে আসলো। আর ওর দ্বারা ভবিষ্যতে কি কি হবে বুঝতেই পারছো। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়, এবং ইন এ ওয়ার্ড ভাই, এত বাস্তববাদী, এত নিখুঁত একটা সিনেমা ছিল। এই সম্পর্কে আমার কোনো মন্তব্য নাই, তোমার কোনো মন্তব্য থাকলে বলো ভাই, কমেন্টে বলো। এবং দেখো, এখানে ব্যাপারটা হয়েছে কি, বাস্তব জীবনটা কিন্তু এমনি, প্রথমে মানুষ তোমাকে আন্ডার এস্টিমেট করবে, অনেক শক্তিশালী মানুষ তোমাকে আন্ডার এস্টিমেট করতে পারে, কিন্তু তুমি যদি স্ট্রং হয়ে তাকে তোমার মানে পাওয়ার দেখিয়ে দিতে পারো, তখন তিনি অন্যভাবে চিন্তা করবে, না ওরই তো কাজে লাগান যায়, এটা বল আছে। তো এই সিনেমাটা দেখা বুঝলো আর কি। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।